গল্পটা শুরু হয় একদম ফাঁকা এক মার্কেট থেকে, যেখানে আমরা দেখি এক পরিবার চুপচাপ প্রয়োজনীয় জিনিসগুলো জমা করছে। ওরা এতটাই ভয় পেয়ে গেছে যে একে অন্যের সাথে কথা বলতে পারছে না, শুধু ইশারায় বুঝিয়ে নিচ্ছে, কারণ কিছু একটা ছিল যেটা তাদের একদম চুপ থাকার জন্য বাধ্য করছিল। এই পরিবারের নেতা লি আর তার স্ত্রীর নাম এভেলিন, তাদের বড় মেয়ে রিগান, যিনি ছোটবেলা থেকে কানে কিছু শুনতে পারেননি, আর দুই ছেলে মার্কাস আর বো বয়সে ছোট, তাই সে বেশি কিছু বুঝতে পারছিল না। ও ওপরের আলমারিতে একটা খেলনা রকেট দেখল। ওর হাত দিয়ে রকেটটা তুলে নেওয়ার মুহূর্তে রকেটটা ছুটে পড়ে গেল মাটিতে। এটা দেখে সবার গলা আটকে গেল, কিন্তু ঠিক তখন রিগান দ্রুত সেই খেলনা রকেটটা ধরল আর সবার জীবন বাঁচাল। লি হাতের ইশারায় সবাইকে বোঝালো যে সন্ধ্যা হতে চলেছে, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, না হলে বিপদে পড়তে পারি। তখন তাদের 4 বছরের ছেলে আবার সেই খেলনা রকেটটা ধরে নিয়ে এলো। ওকে দেখে সবাই ভয়ে কাঁপতে লাগলো, কারণ রকেটটা ব্যাটারিতে চলে। যে রকেট চালু করলেই চিৎকার শুরু হতো। লি তার ছেলের হাত থেকে সেই রকেট নিয়ে ব্যাটারি খুলে টেবিলের ওপর রেখে দেয়। তারপর সবাই বাড়ির জন্য বেরিয়ে পড়ে, কিন্তু ছেলেটা বারবার ওই রকেটটা নিয়ে যেতে চাইছিল। তাই রিগান চুপি চুপি ওই ব্যাটারি ছাড়া রকেটটা তার হাতে ধরিয়ে দেয়, আর সে স্টোর থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই ওই ছেলে রকেটের ব্যাটারিও তুলে নিল। তারপর ওই 4 জন লাইন ধরে বাড়ির থেকে রওনা দিল। আমরা দেখতে পাই আলোয় ঝলমল করা এই শহর আগে গাড়ির হোল গোল্ড আর মানুষের ভিড়ে ভরে থাকত, কিন্তু আজ এই শহর পুরোপুরি শূন্য আর নিস্তব্ধতায় ডুবে আছে। এখানে মানুষ তো দূরের কথা, পাখির ডাকও শোনা যায় না। চারদিকে একটা ভয়ানক নীরবতা বিরাজ করছে। পুরো পৃথিবীতে এখন খুব কম মানুষ বেঁচে আছে, যাদের মধ্যে এই 5 জনও আছেন। এখানে আমরা দেখি তারা তাদের বাড়ির দিকে বালি বিছিয়েছে সরাসরি লাইন ধরে, আর তারা খালি পায়ে ওই বালির ওপর দিয়ে হাঁটছে, যাতে তাদের পায়ের আওয়াজও না শোনা যায়। আর মাসুম বো রিগানের পেছনে ছিল, সে রকেট নিয়ে খুব খুশি ছিল। তখন বো রকেটে ব্যাটারি লাগিয়ে সেটি চালু করলো, আর রকেটে মিউজিক বাজতে শুরু করলো। রিগান শুনতে পারছিল না, তাই সে আওয়াজের দিকে তার মনোযোগ দিল। ওটা মরে যায়নি, কিন্তু যখন লি আর এলিন সেটা শুনল, তখন তারা দুজনই খুবই ঘাবড়িয়ে গেল। ঠিক তখনই ঘন জঙ্গলের মধ্যে থেকে হঠাৎ করে গুলির গতি নিয়ে এক ভয়ঙ্কর মনস্টার বোর দিকে দৌড়াতে শুরু করলো। লি দ্রুত খেলনাটা বন্ধ করার জন্য বোর দিকে ছুটে গেল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ওই মনস্টার বোরকে সঙ্গে নিয়ে চলে গেল। তারপর আমাদেরকে 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। লি আর তার পরিবার এই পরিস্থিতিতে বেঁচে থাকতে শিখে গিয়েছিল। লি তার বাড়িতে একটা রিসার্চ রুম বানিয়ে নিয়েছিল, সেখানে সে ওই মনস্টারের ব্যাপারে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করছিল। পেয়ে ফেলেছিলাম। এখানে আমরা জানতে পারি যে সেই ভয়ঙ্কর দানবটি, যা একেবারে ধীর স্বরে আওয়াজটাও অনেক কিলোমিটার দূর থেকে ধরতে পারে। ভালো কথা হলো সেই দানবটা পুরোপুরি অন্ধ ছিল, কিন্তু তাদের শোনার ক্ষমতা এতটাই তীব্র ছিল যে তারা বাতাসে সামান্য কম্পন আর সবচেয়ে ধীর আওয়াজটাও অনুভব করতে পারত। যদি কেউ জোরে শ্বাস নেয় তাও তারা ধরতে পারত, আর বিদ্যুতের গতিতে তার দিকে ছুটে যেত এবং কয়েক সেকেন্ডের মধ্যে সেই মানুষটাকে শেষ করে দিত। সঙ্গে সঙ্গে এই দানবদের চামড়া লোহার থেকেও বেশি মজবুত ছিল, যেটা তাদের রক্ষা করত বন্দুকের গুলি আর যে কোনো অস্ত্র থেকে। আসলে আজ থেকে 1 বছর আগে এই মনস্টারগুলো স্পেস থেকে এসে একটা মিটিওরয়েডের মাধ্যমে পৃথিবীতে প্রবেশ করেছিল। এই মনস্টারগুলো এতটাই দ্রুত ছিল যে কয়েক মুহূর্তের মধ্যেই তারা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে এবং এই দুনিয়ায় প্রায় সমস্ত মানুষের অস্তিত্ব মুছে ফেলে। এই মনস্টার থেকে বাঁচার একটাই উপায় ছিল পুরোপুরি শান্ত থাকা, যেটা লি আর তার পরিবার ভালো করেই জানত। তাই তারা নিজেদের পুরোপুরি সুরক্ষিত করে রেখেছিল। লি তার বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যাতে মনস্টার আসার খবর ওদের পৌঁছে যেতে পারে। সাথে সে সিঁড়ির ধাপ আর রাস্তায় হাঁটার জায়গায় একটা বিশেষ ধরনের চিহ্নও দিয়েছিল, যাতে ওই ক্রাচধারীরা পায়ের আওয়াজও শুনতে না পায়। আর লি তার বাড়ির নিচে একটা আন্ডারগ্রাউন্ড বাংকারও তৈরি করেছিল, যেখানে সে ওই মনস্টারগুলো নিয়ে রিসার্চ করত। সে এটাও খুঁজে পেয়েছিল যে এই এলাকায় মোট 3টা মনস্টার আছে। এখন লি ওই মনস্টারগুলোর দুর্বলতা খুঁজতে চেষ্টা করছিল। সাথে সাথে লি রেডিওর মাধ্যমে গোটা দুনিয়ায় সাহায্যের সংকেত পাঠাচ্ছিল, কিন্তু এখনও পর্যন্ত তার কারো সাথে যোগাযোগ হয়নি। এখানে আমরা জানতে পারলাম, ধরা যাক এলিন গর্ভবতী এবং শীঘ্রই সে একটি বাচ্চা জন্ম দেবে। এখন যেহেতু বাচ্চাটা জন্মের পর কেঁদে উঠবে, তাই তারা তাদের আসন্ন বাচ্চার জন্য একটা সাউন্ডপ্রুফ বাক্স বানিয়েছে, যাতে বাচ্চা যখনই কাঁদবে তার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে তাকে ওই বাক্সের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, যাতে সেই মনস্টার বাচ্চার কাঁদার আওয়াজ শুনতে না পায়।
এই কঠিন পরিস্থিতিতে মনস্টার থেকে বাঁচতে প্রস্তুত থাকা খুবই জরুরি ছিল, কিন্তু লিয়ের বড় মেয়ে রেগিন শুনতে পারে না, আর এই দুর্বলতা তার জন্য বড় সমস্যায় পরিণত হতে পারে। তাই লি এই অন্ধত্ব দূর করার চেষ্টা করছিল। লি তার মেয়ে রেগিনের জন্য একটা ককলিয়ার হিয়ারিং অ্যাম্প্লিফায়ার বানায় এবং লি ওই অ্যাম্প্লিফায়ারটা রেগিনকে দেয়। কিন্তু রেগিন ওই অ্যাম্প্লিফায়ারটা পেয়ে খুশি ছিল না, কারণ ও মনে করত সব সময়ের মতো এই অ্যাম্প্লিফায়ারটাও কাজ করবে না, কারণ লি তার মেয়ের জন্য আগেও অনেক অ্যাম্প্লিফায়ার বানিয়েছিল। তাই রেগিন প্রথমে এই অ্যাম্প্লিফায়ারটা ফেলে দেয়, কিন্তু যখন ওই অ্যাম্প্লিফায়ারটা পরীক্ষা করে তখন দেখল এটা কাজ করছে। বাইরের বিশ্বের আওয়াজ শুনে ও কাঁদতে শুরু করে এবং সাথে রেগিনকে ছোট ভাইয়ের কথাও মনে পড়ে। রেগান আজও নিজের ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকেই দোষ দেয়। মনে হয় যদি সেই দিন সে তার ভাইকে টয় রকেট না দিত তাহলে আজ তার ভাই বেঁচে থাকত। রেগান তার বাবার কাজে সাহায্য করে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল, তাই রেগান তার বাবার আন্ডারগ্রাউন্ড বাংকারের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই তার বাবা তাকে থামিয়ে ভিতরে যাওয়া থেকে বিরত রাখে। কারণ 1 বছর আগে রেগান যখন তার ছোট ভাইকে টয় রকেট দিয়েছিল, সেই ভুলের কারণে এখন তার বাবা রেগান ছাপর একদমই বিশ্বাস করে না। ওকে ভয় হয় যে নিচে আন্ডারগ্রাউন্ড বাংকারে মাইক্রোফোন, রেডিও আর আরও অনেক কিছু আছে। যদি ভুলবশত রেগিনের হাত এমন কোনো জিনিসে লেগে যায় তাহলে আমাদের প্রাণের ঝুঁকি হতে পারে। পরের দিন লি তার ছেলে মার্কাসকে নিয়ে মাছ ধরতে নদীতে যাচ্ছিল। রেগিনও তাদের সঙ্গে যেতে চেয়েছিল। রেগিন লিকে অনুরোধ করে, প্লিজ আমাকেও নিয়ে যাও, কিন্তু লি তাকে সঙ্গে নেওয়া থেকে মানা করে। সে রেগিনকে বলে, তোর মা বাড়িতে একা আছে, তাই তুই বাড়িতে থেকে মায়ের খেয়াল কর। তারপর লি মার্কাসের সঙ্গে নদীর দিকে চলে যায়। সে বেরিয়ে গেল। এটা রেগানের খুব মন খারাপ করে এবং সে রেগে যায়। তার মনে হয় তার বাবা তাকে ভালোবাসে না, তাই সে তার ব্যাগ প্যাক করে বাড়ি থেকে কোথাও চলে গেল এবং সরাসরি সেই জায়গায় চলে গেল যেখানে তার ভাইকে মনস্টার মারেছিল। সে তার ভাইয়ের কবরের কাছে শুয়ে কেঁদে ওঠে, আর কিছুক্ষণ পরেই রেগানের চোখ লাগল। অন্যদিকে এলিন বাড়িতে একদম একাই ছিল। কিছুক্ষণ পর সে বেসমেন্ট থেকে কাপড় ধুয়ে সেগুলো ব্যাগে ভরছিল, তখন সিঁড়ির ওপর লাগানো একটা পেরেক সেই ব্যাগে আটকে গেল আর সোজা হয়ে গেল। সে নুড়ে পুচকে কাঁটা ঠিক তার পা রাখার জায়গায় ছিল, কিন্তু এলিন সেটা দেখতে পায়নি। ওদিকে লি আর মার্কাস মাছ ধরছে। কিছুক্ষণ পর লি তার ছেলে মার্কাসকে একটা ঝর্ণার কাছে নিয়ে যায় আর বলে, এখানে তুমি কথা বলতে পারো, কারণ ঝর্ণার পানির আওয়াজ তোমার কণ্ঠ ঢেকে দেবে আর তোমার কণ্ঠ সেই দানব পর্যন্ত পৌঁছাবে না। এখন তুমি খোলাখুলিভাবে কথা বলতে পারো। তারা দুজন ঝর্ণার কাছে বসে কথা বলতে শুরু করে। মার্কাস জিজ্ঞাসা করে, তুমি কি মনে করো রেগানি বউয়ের মৃত্যুর দায়ী? তখন লি উত্তর দেয় যে বোর সাথে যা কিছু হলো এতে কারো কোনো ভুল ছিল না। কিন্তু মার্কাস লি বলে যে রেগান আজও বইয়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে, তাই তোমাকে রেগানকে বলতে হবে যে ওই দিন তোমার কোনো ভুল ছিল না। এদিকে এলিন তার মৃত ছেলের ছবি হাতে নিয়ে তার স্মৃতিতে কান্না করছিল। তখন হঠাৎ তার প্রসব ব্যথা শুরু হয়ে গেল, অর্থাৎ তার ডেলিভারির সময় এসে গেছে। সে ছবির ফ্রেম হাতে নিয়ে দ্রুত বেসমেন্টের দিকে যেতে লাগল, কিন্তু সিঁড়ি নামার সময় তাড়াহুড়োতে তার পা একটা ধারালো পেরেকের ওপর পড়ে গেল। এলিন ব্যথায় কেঁপে উঠল, কিন্তু মুখ খুলল না। কিন্তু তার হাত থেকে ছবির ফ্রেম ছিটকে পড়ল আর জোরে শব্দে ভেঙে গেল। এলিন কষ্টে কষ্টে পা টেনে কিলটা থেকে বের করল। এ সময় এত কষ্ট পেল যে মুখ পুরো লাল হয়ে গেল, কিন্তু সে নিজের ওপর নিয়ন্ত্রণ রেখে একটা শ্বাসস্পন্দনও করল না, কারণ জানত আওয়াজ করলে নিজের মৃত্যু ডেকে আনা। সে হেঁটে নিচে গেল, লাইটের সুইচ অন করল। তখন বাইরে লাল আলো চলে উঠল। এখন সে ওপরে ফিরে যেতে শুরু করেছিল, কিন্তু ঠিক তখনই সে কিছু দেখল যার কারণে তার গলা আটকে গেল। আসলে সেই মনস্টার তার বাড়ির কাছে এসে পৌঁছেছিল। আসলে যখন এলিনের হাত থেকে ফটো ফ্রেমটা পড়ে গিয়েছিল সেই শব্দটা মনস্টার শুনে ফেলেছিল। ভয়ে কাঁপতে কাঁপতে এভন দেয়ালের পিছনে লুকিয়ে পড়ল। অন্যদিকে লি আর মার্কাস মাছ ধরতে ধরে বাড়ি ফিরছিল। তখন তারা দূর থেকে দেখল বাড়ির চারপাশে লাল আলো জ্বলছে। লি বুঝতে পারল এলিন বিপদে আছে। সে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড়ালো। ওদিকে বেসমেন্টে লুকিয়ে থাকা এভন ভয়ে পাচ্ছিল, আর সেই মনস্টার তাকে বাড়ির প্রতিটি কোণে সে খুঁজছিল। তখন এলিন বেসমেন্টে একটা টাইমার পেল। এলিন বুদ্ধিমত্তার সাথে টাইমারে কিছু সেকেন্ডের জন্য সময় সেট করে সেটা এক কোণে রেখে দ্রুত অন্য এক কোণে গিয়ে লুকিয়ে পড়ল।
ঠিক তখনই সেই মনস্টারটা সেখানে একটু গড়গড় শব্দ অনুভব করল আর ধীরে ধীরে সেই শব্দের দিকে এগোতে লাগল। ও এলিনের খুব কাছাকাছি চলে এসেছিল। একদিকে এলিনের লেবার পেন হচ্ছিল আর অন্যদিকে মনস্টারের ভয় ছিল, কিন্তু এলিন নিজেকে পুরোপুরি কন্ট্রোল করে চুপচাপ বসে রইল। ঠিক তখন টাইমারের অ্যালার্ম বেজে উঠল। সেটা শুনে ও মনস্টার দ্রুত ওই দিকেই ছুটে গেল। সুযোগ পেয়ে এভিলিন দ্রুত দিছা বেসমেন্ট থেকে বেরিয়ে এলো, কিন্তু সে যখন মেন দরজা দিয়ে বেরোতে যাচ্ছিল তখন দেখল আর একটা মনস্টার বাড়ির বাইরে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। তাই এভিলিন সেই জায়গায় দেয়ালের পাশে লুকিয়ে রইল। অন্যদিকে লি মার্কাস দূর থেকে এই সব কিছু দেখছিল। লি বুঝতে পারল, যদি আমি আমার বউকে বাঁচানোর জন্য বাড়ি যাই তাহলে বউকে বাঁচানোর বদলে আমাদের দুজনেরই প্রাণ যেতে পারে, কারণ ওই মনস্টারের শরীর এত শক্ত যে তাকে বন্দুক দিয়ে মারা অসম্ভব। তাই সে তার আগে থেকে তৈরি করা একটা প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করল। লি দ্রুত মার্কাসকে টর্চ দিল এবং তাকে দ্রুত ফ্লেয়ার রকেট চালাতে বলল, যেটা তারা বাড়ির বাইরে এক জায়গায় আগেই সেট করে রেখেছিল। তারপর মার্কাস দ্রুত রকেটের দিকে দৌড়ে গেল। অন্যদিকে এভেলিন ওপরের তলায় থাকা বাথটাবে দৌড়ে উঠল। সে খুব কষ্টে ছিল। এখন সে আর বেশি সময় বাচ্চাটাকে আটকে রাখতে পারছিল না। সে ঠিক তখনই বাচ্চাকে জন্ম দিতে যাচ্ছিল। তার হাঁকাডাকির আওয়াজ শুকে সেই মনস্টার বাথরুমের কাছে চলে এসেছে। এভেলিন বুঝতে পারল, মনে হচ্ছিল এখন বাঁচা অসম্ভব। ঠিক তখনই মার্কাস রকেট ছুড়ে দিল, যার কারণে আকাশে তীব্র শব্দের সাথে ফ্লেয়ার জ্বলে উঠল। সেটা শুনে সেই মনস্টার এলিনকে এখানেই রেখে দ্রুত সেই শব্দের দিকে দৌড়াল। আর ঠিক সেই মুহূর্তে ব্যথা চেপে বসে থাকা এলিন জ্বলে চেঁচিয়ে উঠল। তার চিৎকার রকেটের আওয়াজে চাপা পড়ে গেল। এই রকেটের আওয়াজ আর আলো দূর থেকে রেগানো দেখতে পেল। সে বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পর লি বন্দুক নিয়ে বাড়ির ভিতরে ঢুকল। সে দেখল সিঁড়ির ধাপে ধাপে পায়ের রক্তের দাগ লেগে আছে। সে ওই দাগগুলো অনুসরণ করতে লাগল। বাথরুমে পৌঁছে গেল সে। সেখানে পৌঁছে দেখল বাথটাব রক্তে লাল হয়ে গেছে। বুঝতে পারল এলিনও ওই মনস্টারের শিকার হয়ে গেছে। সে কান্নায় ভিজে বসে রইল। ঠিক সেই সময় শাওয়ার রুমের কাছে কেউ হাত দিল। সেটা আর কেউ নয়, এলিনই ছিল। এই কঠিন পরিস্থিতিতেও এলিন নিজেকে সামলে একটা ছেলে সন্তান জন্ম দিয়েছিল। এলিনকে জীবিত পেয়ে লিস চোখ কপালে উঠে গেল। এখন এর আগেই যে বাচ্চার কান্নার আওয়াজ আসতে শুরু করল, লি দ্রুত এলিন আর বাচ্চাটাকে তুলে রুমে নিয়ে গেল, যার বেসমেন্টে তারা বাচ্চার জন্য সাউন্ড প্রুফ ব্যবস্থা করেছিল, বক্স বানিয়েছিল। কিন্তু বেসমেন্টে ঢোকার আগেই বাচ্চাটা কাঁদতে শুরু করল। সেটা শুনে সেই মনস্টার দ্রুত তাদের দিকে এগোতে লাগল। লি দ্রুত আন্ডারগ্রাউন্ড রুমে ঢুকে দরজাটা একটা মোটা ম্যাট্রেস দিয়ে ঢেকে দিল। লি সঙ্গে সঙ্গেই বাচ্চার মুখে অক্সিজেন মাস্ক লাগাল এবং তাকে বন্দি করল, যার ফলে তার কাঁদার আওয়াজ বন্ধ হয়ে গেল। তখন তারা দুজনই একটি স্বস্তি পেল। এখানে লি তার স্ত্রী এলিনকে বলছে, আমি এই ক্রিয়েচারগুলোর দুর্বলতা বুঝে গেছি। এখন তাদের জন্য আমি শীঘ্রই একটা যন্ত্র তৈরি করতে যাচ্ছি, যার মাধ্যমে এই ক্রিয়েচাররা আমাদের কিছু বিগাড়াতে পারবে না। ঠিক সেই সময় অন্যদিকে রেগিনও বাড়ি ফিরছিল। তখনই সে মাঠের মাঝখানে একটা আলো জ্বলতে দেখতে পেল। রেগিন তাড়াতাড়ি সেই আলোর কাছে চলে এলো, কিন্তু সে জানত না একটা দানব তার পায়ের শব্দে তার পিছনে আসছে। যতই ওই দানব রেগিনকে মারার জন্য কাছে আসছিল, ঠিক তখনই হঠাৎ রেগিনের কানবন্ধ মেশিন থেকে একটা তীক্ষ্ণ এবং উচ্চ ফ্রিকোয়েন্সি বের হতে শুরু করল। ওই তীক্ষ্ণ আওয়াজে দানবটা কেঁপে উঠল, যেন ওই আওয়াজ তার কানেই সুইয়ের মতো চোপছে। এই আওয়াজ দানবটা বেশি দিন সহ্য করতে পারল না, বুঝতে পারল না, আর দ্রুত ওখান থেকে পালিয়ে গেল। ঠিক তখনই ওই আওয়াজ রেগানের কানেও খোঁচা দিচ্ছিল, কিন্তু মনস্টার পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রেগানের কান থেকে যন্ত্রের অসুবিধাটা চলে গেল। কিন্তু রেগানের কিছুই বোঝা গেল না, কেন তার কান যন্ত্র এমন করল। সে বেশি মাথা ঘামায়নি আর লাইটের কাছে চলে গেল। তখনই দেখল ওই আলো একটা টর্চের আলো। রেগান টর্চটা তুলতে গেলেই হঠাৎ কেউ তার হাত ধরল। সেটা আর কেউ নয়, মার্কাস, যে ভয়ে কাঁপতে কাঁপতে এখানে লুকিয়েছিল। তার বোনকে দেখে মার্কাসের ভয়ে কেঁপে গেল। সে রেগানের কাছে বলল, আমি ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে তোমাকে দেখছিলাম। তোমার পেছনে ওটা মনস্টারও আসছিল, কিন্তু জানি না কেন মনস্টারটা তোমার কাছে আসতেই হঠাৎ করে পালিয়ে গেল। এটা শুনে রেগান খুব ভয় পেয়ে যায়, কারণ ও জানতেও পারছিল না যে তার পেছনে মনস্টার আসছে। আরেক দিকে ইভেলিন তার বাচ্চাদের নিয়ে চিন্তিত ছিল। সে লিকে বলল, আমার ভয় হচ্ছে মনস্টারটা হয়তো আমার বাচ্চাদের খেয়ে ফেলেছে। তুমি দ্রুত আমার বাচ্চাদের খুঁজে নিয়ে এসো।
তাই লি আন্ডারগ্রাউন্ড রুমে তার স্ত্রী আর বাচ্চাদের ঘুমিয়ে রেখে ওখান থেকে বাইরে বেরিয়ে পড়ে। প্রথমে সে এখানে সেখানে ঝুঁকি খুঁজতে শুরু করে, কিন্তু এখন মনস্টারও সেখান থেকে চলে গিয়েছিল। তবে সে পুরো বাড়িটা উল্টে পাল্টে দিয়েছে, যার ফলে সেখানে থাকা পানির একটি পাইপও ভেঙে গিয়েছিল এবং পানি সরাসরি নিচের আন্ডারগ্রাউন্ড রুমে ঢুকছিল। কিন্তু লির তা নিয়ে কিছু মনে হয়নি এবং সে বাচ্চাদের খুঁজতে খামারের দিকে চলে গেল। এদিকে মার্কাস আর রেগান ধান রাখার ট্যাঙ্কের ওপর লুকিয়েছিল আর আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, যাতে আগুন দেখে তাদের বাবা এখানে এসে পৌঁছায়। লিও তার বাচ্চাদের এখানে ওখানে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর পানির আওয়াজ হঠাৎ এলিনের চোখ খুলে গেল। সে দেখল পুরো বেসমেন্ট পানিতে ভরে গেছে, পানি ওপর থেকে ঝর্ণার মতো বয়ে নিচে আসছে। এদিকে এলিনের নজর পড়ল তার বাচ্চার বাক্সটার উপর। বাক্সটা খোলা ছিল, কিন্তু সেখান থেকে বাচ্চার কোনো আওয়াজ আসছিল না। এলিন যেই বাক্সের কাছে যেতে শুরু করল, ঠিক তখনই বাক্সের সামনে থেকে একটা মনস্টার দেখা গেল। সেটা দেখে এলিন খুবই ভয় পেয়ে গেল। এলিন ভাবল হয়তো মনস্টার তার বাচ্চাকে খেয়ে ফেলেছে, কারণ এলিন তো ওই বাক্সটা দেখতে পাচ্ছিল, কিন্তু বাক্সটা তার থেকে অনেক দূরে ছিল, তাই সে বাক্সের ভিতর থেকে দেখতে পারছিল না। বাচ্চাটা এখনও বেঁচে আছে নাকি মনস্টার ওকে খেয়ে ফেলেছে, ওটাই ভাবতে ভাবতে এলিন ধীরে ধীরে বাক্সটার দিকে এগোতে লাগল। ঠিক তখনই মনস্টারটা পানির মধ্যে নামল, কিন্তু এলিন যখন বাক্সের কাছে পৌঁছল তখন দেখল তার বাচ্চাটা একদম ঠিকঠাক আছে। ভাগ্যক্রমে বাচ্চাটা কোনো আওয়াজ করেনি, তাই তার জীবন বাঁচল। সে তার বাচ্চাটাকে নিয়ে এক কোণায় এসে চুপচাপ দাঁড়িয়ে রইল, আর মনস্টারটা তখন এলিনের কাছেই একটা মৃত্যুর ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছিল। যদি বাচ্চার মুখ থেকে একটু খোখো শব্দও বের হতো, তাদের মৃত্যু নিশ্চিত ছিল। অন্যদিকে রেগান আর মার্কাস তাদের বাবার অপেক্ষা করতে করতে একদম ক্লান্ত হয়ে পড়েছিল। রেগান মনে করত তার বাবা তাকে বাঁচাতে আসবেন না, এখন সে একাই বাড়ি যেতে চাইল। কিন্তু মার্কাস তার বাবার ওপর সম্পূর্ণ বিশ্বাস করত। তার বোনকে যেতে দেখে মার্কাস তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু ঠিক যখন সে তার বোনকে থামাতে এগোলো, তখন আনারাজের ট্যাঙ্কের দরজা খুলে সে ভিতরে পড়ে গেল। পড়ার সময় মার্কাসের মুখ থেকে একটা জোরালো আওয়াজ বের হলো। সেটা শুনেই সেই মনস্টার যে এলিনকে বাড়িতে খুঁজছিল, সাথে সাথে ওই শব্দের পিছনে ছুটে গেল, যার ফলে এলিন বাঁচল, কিন্তু এখন মার্কাসের প্রাণ বিপন্ন হয়ে পড়েছিল। ময়দার ট্যাঙ্কি যেন একদম কাদা মাটির মতো ছিল, যার মধ্যে আটকা পড়ে মার্কাস যতই চেষ্টা করছিল বের হতে, ততই সে ভিতরে ডুবে যাচ্ছিল। তখন রিগান ট্যাঙ্কির দরজা ভেঙে তাকে নিচে ময়দার ভেতরে ফেলে এবং নিজেও ট্যাঙ্কির মধ্যে ঝাঁপিয়ে পড়ে। মার্কাস যখন ময়দায় ডুবে যাওয়ার পথে ছিল, রিগান তাকে ধরে বাইরে টেনে আনে। তারপর তারা দুজন দরজার ওপরে বসে যায়, যার ফলে তাদের প্রাণ রক্ষা পায়। কিন্তু তাদের এই গোলমাল মনস্টার শুনে ফেলেছিল, তাই সে দ্রুত মাঠের পথে ট্যাঙ্কির দিকে দৌড়ে আসছিল। যেখানে এগিয়ে যাচ্ছে, লি মনস্টার দ্রুত ট্যাঙ্কির দিকে যাচ্ছে দেখে বুঝতে পারল তার দুই বাচ্চা গমের ট্যাঙ্কের কাছে আছে। রিগান মার্কাসের জীবন বাঁচিয়েছিল, কিন্তু তার কোনো লাভ হবার ছিল না, কারণ এত আওয়াজের মধ্যে মৃত্যুর ছায়া দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। পরের মুহূর্তে মনস্টারও ট্যাঙ্কির ভিতরে লাফ দিল। সে তাদের দুজনকেই মারার জন্য এগোচ্ছিল, ঠিক তখন রিগানের কানেতে লাগানো যন্ত্র থেকে আবার একবার তীক্ষ্ণ শব্দ বের হতে শুরু করল। ওই শব্দটা মনস্টারের জন্য খুবই যন্ত্রণাদায়ক, তাই সে তাদের ছুঁয়ে না দিয়েই সেখান থেকে সে বেরিয়ে যায়। রিগান আর মার্কাস মৃত্যুর মুখ থেকে হাতির পায়ের মতো বাঁচল আর ট্যাঙ্কি থেকে বেরিয়ে এলো। বাইরে লিও তাদের খুঁজতে এসে পৌঁছেছিল। সে তার বাচ্চাদের ভালোবেসে দেখে খুব খুশি হলো। এই সময় এলিনও সবকিছু সিসিটিভি রুম থেকে দেখছিল। তখনই লি জানতে পারে যে ওই মনস্টার এখনও এখানেই আছে। সে বাচ্চাদের তাড়াতাড়ি সামনে থাকা গাড়ির কাছে পাঠিয়ে দেয় আর নিজে একটা কুলহাড়ি তুলে চারপাশে চোখ বুলাতে লাগল, কিন্তু ওই ক্রিয়েচার ঠিক তার ওপরে ছিল। লি যখন পেছনে ফিরে দেখে, মনস্টার তার ওপর থেকে তার পাঁচ দিয়ে তাকে দূরে ছুঁড়ে ফেলে। তার বাবাকে কষ্টে দেখে মার্কাস লিকে ডাকতে শুরু করে। ডাক শুনে মনস্টার মার্কাসের অবস্থানও বুঝে যায়। মনস্টার তখন মার্কাস আর রেগানের দিকে এগোতে শুরু করে, কিন্তু ঠিক তখনই আবার রেগানের কান থেকে যন্ত্রটা ফ্রিকোয়েন্সি বের করতে শুরু করল। সেই আওয়াজ রেগানকেও বিরক্ত করছিল, তাই রেগান নিজের কানের যন্ত্রটা বন্ধ করে দেয়, কিন্তু এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল।
ওই যন্ত্র থেকে যে ফ্রিকোয়েন্সি বের হতো সেটাই ছিল মনস্টারের দুর্বলতা, যা সে একদমই সহ্য করতে পারে না। কিন্তু অজান্তে রেগান যখন যন্ত্রটা বন্ধ করল, তখন নিজেরই মৃত্যুর দরজা খুলে দিল। পরক্ষণেই ও মনস্টার গাড়ির দিকে ঝাঁপিয়ে পড়ল আর মার্কাসের কাছে পৌঁছানোর চেষ্টা করল। ঠিক তখনই ওদিকে লি হুঁশে এলো। নিজের সন্তানদের বিপদে দেখে বুঝতে পারল মনস্টারের সঙ্গে লড়াই করে সে কখনো মনস্টারকে মারতে পারবে না। তাই এখন তার একটাই পথ চোখে পড়ল। সে রিগানকে ইশারায় বলল, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি কখনো তোমাকে বইয়ের মৃত্যুর জন্য দোষী মনে করিনি, আর আমার থাকার সময় তোমার কিছুই হবে না। তারপর লি জোরে চিৎকার করতে লাগল। সেটা শুনে মনস্টার লির দিকে দৌড়ে গেল আর একই সঙ্গে তাকে ছিঁড়ে ফেলে দিল। বাবাকে মরতে দেখে রিগানের খুব কষ্ট হলো, কারণ আগে সে ভাবত বাবা তাকে ভালোবাসে না, কিন্তু এখন বুঝতে পারল সে ভুল ছিল। লিকে মারার পর সেই মনস্টার চলে গেল। অন্যদিকে এলিন ও সব কিছু সিসিটিভি দিয়ে দেখছিল। তখনই রিগান গাড়ি চালিয়ে ভাইয়ের সাথে বাড়ি এসে পৌঁছালো। এলিন তার সন্তানদের ভালোভাবে দেখে সেগুলোকে বুকের কাছে জড়িয়ে ধরল। তখনই এলিন দেখল মনস্টার আবার তাদের দিকে আসছে। এরপর তারা দ্রুতই ঘরে ঢুকে পড়ল সবাই। সেখানে মার্কাস আর রিগান তাদের ছোট ভাইকে দেখল। রিগান দেখল তার বাবা কত পরিশ্রম করছিলেন তার কোকলিয়ার ইমপ্ল্যান্টের জন্য। এখন সে তার বাবাকে খুব বেশি মিস করতে লাগল। কিছুক্ষণ পর ওই মনস্টার তাদের বাড়ির ভিতরে ঢুকে পড়ল। এলিন বন্দুক নিয়ে তার সামনে দাঁড়ালো। এলিনের কাছে জোয়ার বন্দুক ছিল, কিন্তু সে জানত তার গুলি ওই মনস্টারের মোটা ছালকে কিছুই করতে পারবে না। তাই এখন তাদের মৃত্যুর ছবি চোখের সামনে ভেসে উঠছিল। কিন্তু ঠিক তখনই ওই মনস্টার তাদের মারতে এগিয়ে এলো। আগে এগোতেই হঠাৎ রিগানের কানেই যন্ত্রণা শুরু হলো। কিন্তু অন্যদিকে সে দেখল যে সেই মনস্টারও হঠাৎ করেই কষ্ট পাচ্ছে। অর্থাৎ যেই মুহূর্তে রিগানের কানেই যন্ত্রণা শুরু হলো, ঠিক সেই সময়ে মনস্টারও তার চেয়ে অনেক গুণ বেশি কষ্ট অনুভব করতে লাগল। রিগান বুঝতে পারল যে তার কানে লাগানো যন্ত্রটা যা তার বাবা তৈরি করেছিলেন এবং ওই মনস্টারের মধ্যে কোনো না কোনো সংযোগ আছে। তখনই রিগানের মন তার বাবার গবেষণার দিকে গেল, যেখানে সে জানতে পারল যে তার কানের যন্ত্র থেকে বের হওয়া উচ্চস্তরের ফ্রিকোয়েন্সি ওই মনস্টারের দুর্বলতা। রিগান বুঝতে পারল যে যখনই এইটা মনস্টার যখন আমার কাছে আসতো, তখন আমার কানেই যন্ত্রণা শুরু হয়ে যেত আর মনস্টার ওখান থেকে পালিয়ে যেত, মনস্টার তাদের মারার আগেই। রেগান দ্রুত নিজের কানের কোকলিয়ার ইমপ্ল্যান্টের পাওয়ার আরও বাড়িয়ে দেয়। এতে বের হওয়া হাই ফ্রিকোয়েন্সির শব্দে মনস্টার হঠাৎ করেই কাঁপতে শুরু করে। এমন মনে হচ্ছিল যেন ওই হাই ফ্রিকোয়েন্সির শব্দ মনস্টার পুরো দেহে সুই ছড়িয়ে দিচ্ছে। তখন রেগানের মা বুঝতে পারে যে এই সব কিছু কোয়ার ইমপ্ল্যান্টের কারণ। কিন্তু পাওয়ার বাড়ানোর কারণে রেগানের কানেও অনেক বেশি যন্ত্রণা শুরু হয়ে যায়। তাই রেগান বুদ্ধিমতা একটা মাইক্রোফোন নিয়ে সেটাকে কানের যন্ত্রের সাথে লাগিয়ে দিল, যাতে ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ আরও জোরে হয়ে যায়। এখন তো ওই মনস্টারের যন্ত্রণা থেকে অবস্থা আরও খারাপ হয়ে গেল, আর তার খোপরার আর্মার নিজে থেকেই খুলতে শুরু করল। আর্মার খুলতেই তার মুখ দেখা গেল। তখনই এভেলিন শটগান নিয়ে সরাসরি মুখে গুলি চালালো, যার ফলে তার খোপরা একেবারে ফুঁপিয়ে ওঠা বেলুনের মতো ফেটে গেল, আর শেষমেশ ওই মনস্টার মারা গেল। তবে ঝুঁকি এখনও কাটেনি। গুলির আওয়াজ শুনে এলাকায় থাকা বাকি দুই মনস্টারও তাদের দিকে এগোতে শুরু করল, আসতে লাগল। কিন্তু এখন এলিন আর রেগান ওই মনস্টারগুলোর দুর্বলতা জেনে গিয়েছিল। তাই রেগান মাইকের ভলিউম ফুল করে দিল আর এলিন মনস্টারগুলোকে মারার জন্য প্রস্তুত হয়ে গেল। এভাবেই এই গল্পটা শেষ হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। আর যদি এই মুভির সেকেন্ড পার্ট দেখতে চান, নিচে কমেন্টে পার্ট 2 লিখে জানিয়ে দিন। দেখা হবে পরের পার্টে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।